হয়তো স্মরণ সভায় দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। এইসব মৃত্যুর পরে সব ভালো ভালো কথা হয়, অন্তত আমাদের সমাজে হয়। অনেকেই যারা বললেন, আমি তাদের প্রায় প্রত্যেকেরই এখানে এত অনুরাগী, এবং এর আমার অনেক, এমনকি কুণালও আমার অনেক কম বয়সের বন্ধু। শঙ্কর তো আমার স্কুলের একটু সামান্য সিনিয়র, প্রচুর তো আমার স্কুলের সিনিয়র। এদের আমি প্রচুর চিনি ক্লাস 1 থেকে। কুণালকেও আমার ছাত্রা বয়সের একটু পর থেকে চিনি। দেব শঙ্করকে তো আমি বললাম স্কুল থেকে চিনি, জয় গোস্বামীকে আমি আমার স্কুল থেকে চিনি। এদের আমি সবার অনুরাগী, আপনাদের মতোই। জয়দার কাজ তো বটেই। আমার এই সাক্ষাৎকার, যেটা এইখানে আমার এই অনুজ প্রতিম সম্পাদক অরিন্দ্রজিৎ নিয়েছেন, সেখানে জয়দার কবিতা নিয়ে আমার কম বয়সে শোনার যে অভিঘাত, সেটা নিয়ে বিস্তারিত কথা আছে। প্রচিত গুপ্তের লেখা আমি দীর্ঘদিন ধরে পড়ে আসছি। যখন উপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করছে, সেটা আমার চোখের সামনে দেখা। এবং কুণাল খুব সার্থক ভাবে বলেছে যে এই সময়ের, ওর মতে এবং আমাদের অনেকের মতে, এই সময়ের হয়তো সেরা লেখক, জনপ্রিয় লেখক তো বটেই। কুণাল সম্পর্কে সত্যি কথাটা বলে দিয়েছে, সাংবাদিক নয় শুধু, বা সম্পাদক নয়, লেখক। কিন্তু এগুলো তো সব উবে যাচ্ছে, ওই পরিচয়গুলো কর্পূরের মতো। কেননা এখন কুণাল ঘোষ অভিনেতা, আমরা সামনে একসঙ্গে একটা সিনেমায় অভিনয় করার কথা, সেই সিনেমার নাম কর্পূর। এবং আমি পরিচালকের থেকে শুনলাম প্রথম দিন রিহার্সাল দিয়ে তার পাঠ মুখস্থ, সে প্রফেশনাল সব জায়গা মুখস্থ, এবং কঠিন পাঠ। আমি নিজের স্ক্রিপ্টটা শুনেছি। ইনফ্যাক্ট আমি ওকে সাজেস্ট করেছিলাম, দুটো গলা আছে, দুটো আমি দিচ্ছি না, দুরকম গলায় আমাদের পূর্বতন শাসক দলের সম্পাদকের দুটো গলা করতে হবে তাকে। তো বোধহয় পরিচালক ভেবেছিলেন যে এরকম একটা গলা অন্য কাউকে দিয়ে করানো যায়। তা আমি কুণালকে পরে স্ক্রিপ্ট শুনে বেরিয়ে তলায় দাঁড়িয়ে কথা হচ্ছিল, সে সিগারেট খাচ্ছিলাম আমরা, আমি ও তো খায় না। তো কুণালকেই বললাম যে দুটো গলাই তোমার নিজের করলে ভালো হবে। আমি শুনলাম সব পুরোটাই প্রায় রেডি হয়ে গেছে। আমি শুনে আতঙ্কিত হয়ে পড়লাম, এতে অভিনয় করতে সব সবাইকে কি যে করবে কে জানে। অপ্রতিরোধ, এবং যেটা বললো স্বর্গ এবং নরক দেখার থেকেও বড় কথা হচ্ছে সার্বিক একটা টেনাসিটি। এবং ওর ক্ষেত্রে রাজনীতিতে অনেকেই বলেন, এখানে এখন তো রাজনীতির জায়গাটা স্বাভাবিকভাবে কুণাল আমার রাজনৈতিক সহকর্মীও বটে। এই পরিচয়টা বাকি প্রায় সকলেই এড়িয়ে গেছেন। কবি বা থিয়েটার বা সিনেমা, লেখালেখি, এই জায়গাগুলোই সকলে আলোকপাত করেছেন আজকে। কিন্তু আমি তো আদতে পলিটিশিয়ান এখন, এবং পলিটিশিয়ান এখানে আমার সৌগত রায়ের আসার কথা ছিল, অধ্যাপক। আর তার আগে প্রথমে বলেছিলেন, তিনি লিখেওছেন, আমার আরেক সাংসদ আমাদের দলের মহুয়া মৈত্র। তিনি আপনারা অনেক হয়তো জানেন, তিনি মধ্যে দেশের বাইরে। তিনি বলেছিলেন যে আমি, ওর লেখা আছে কিন্তু আমি পৌঁছতে পারছি না। সৌগত রায়ের আসার কথা ছিল, আমি জানি না সৌগত আসবেন কিনা। কিন্তু কুণাল নিশ্চিতভাবেই আমার রাজনৈতিক সহকর্মী। যে রাজনীতির ব্যাপারটা প্রায় প্রত্যেকেই আমরা, অনেকে হয়তো সামনে কিছু বলতে চাই না রাজনীতি নিয়ে, গণসমাজের মানসিকতা কি, রাজনীতিবিদদের কি চোখে মূলত দেখে, আমাদের মতো গড় রাজনীতিবিদদের, সেটাও আপনারা জানেন। এবং সেই জন্য ও খুব শব্দ দুটো ব্যবহার করেছে, সেটাও জীবন সূত্রে ব্যবহার করেছে, জীবন অভিজ্ঞতার জায়গা থেকে, স্বর্গ এবং নরক।
তো আমাদের নরক দেখতে হয়, দান্তের ইনফার্নোর মতো, আমরা না চাইলেও দেখতে হয়। যে দেবশঙ্কর, তিনি আমার মঞ্চের প্রিয়তম অভিনেতা, যাকে ভেবে আমার সঙ্গীত লেখা। উইঙ্কেল টুইঙ্কেল করে যে নাটকের পথে সামান্য আচ্ছা হয়ে উঠল, সেটা হরেনের চায়ের দোকানে বাগবাজারে গিয়ে তাকে বলা যে এইটা তুমি না করতে পারলে সেটা কে করবে। তখন সদ্যই গোত্রহীন রিভিউ ফ্রম দ্য ব্রিজ আর টার্মিনালের নাটক, সেটা করছিল ওরা তখন স্টেজে নান্দিকার থেকে। তা আমার ওই দলের নিয়ম কানুনের কথা বলছিলাম, আমি তো বরাবরই একটু মানে যাকে বলে বেপরোয়া। আমি বললাম ছেড়ে দাও নান্দিকা, ছেড়ে দাও, এই নাটক করলেই তোমার জীবন করবে, হবে না। আমাকে সস্নেহে ক্ষমা করলো, তা বলে কিছু করো না, এটা বলো না। তো তার নাটকটা শুনলো, তো থিয়েটারটা করলো এবং দেবশঙ্কর হালদারের অভিনয় বাংলা থিয়েটারে কার্ড হয়ে গেল ওই নাটকের পর থেকে, ওই নাটকের অভিনয়ের পর। দেবেশ চট্টোপাধ্যায় ডিরেকশন, সংস্কৃতি নাট্যদল। তো এখানে আরো অনেক আমার প্রিয় সব চিন্তক, অধ্যাপক, মাস্টারমশাই, শিক্ষক, সাংবাদিক, লেখক, তরুণ অধ্যাপক, তরুণ কবি, আমি তাদের অনেকের অনুরাগী লেখার। আমার বন্ধুদের দেখতে পাচ্ছি অনেক। আমার স্কুলের বন্ধুরাও এখানে আছেন, একজন তো ওয়েবসাইটে প্রত্যক্ষ হয়ে সহায়তা করেছেন। আমার থিয়েটারের বন্ধুরা আছেন, থিয়েটারের সিনিয়ররা আছেন। অনেক রকম মানুষ আজকে এদের সঙ্গে, এই ধরনের গুণী লোকেদের সঙ্গে মিলেমিশে গেছে। কিন্তু ওই যেটা দেবশঙ্কর বলছিলেন, আমি খুব অল্পই বলবো, যে না ওটা প্রচুরতা বলছিলেন এই যে জীবনের ব্যাকা চোরা যে উত্তাপ, দেবশঙ্করও বলেছেন যখন ভালোবাসায়, সুনামে, দুর্নামে, বিশ্বাসঘাতকতায় আমরা যখন বাঁচি, উল্লাসে, গর্জনে, ব্যর্থতায়, এখানে অনেকেই আমরা শিল্পের কাজ করি। কিন্তু আজকের এই আয়োজন, আমরা 50 বছর পরে এখানে অনেকেই আমরা থাকবো না, কিন্তু আমরা ওই উত্তাপের মধ্যে দাঁড়িয়ে আছি। কাকে এখানে শিল্পী হিসেবে 50 বছর পরেও মানা হবে, আমরা কেউই এখানে জানি না। এই 1000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কার দরজাটা হঠাৎ মেরে দিলি খুলে যাবে, আর ছিটকে গিয়ে আমরা বিশ্বাস কুমার, রমেশ কেউ একজন হব। এই ভয়ঙ্কর ঘটনার পর ওই যে মিরাকল, ওকে আমি বারবার ওর এই বাঁচার পর আমি সব কাগজপত্র তন্ন তনে খুঁজছিলাম যে ওই সময় কি হলো, কি ঘটলো, ওর মনে কি হচ্ছিল। ও তো একটা 1000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর 1 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে আছে। ও জানে 1 সেকেন্ড পরে আমি মারা যাবো। সেই সময় যে ওই যে শিল্পের দরজাটা খুলে গেল, প্রথম শিল্পের দরজাই বললো ম্যাজিক, কিছু একটা হলো, কিন্তু একটা মিরাকল যেটা আমাদের হাতে নেই। ওই কে ওই দরজা খুলে গিয়ে মহাকালের গর্ভে এই শিল্পের মধ্যে থেকে পড়বে, সেটা অনেকেই জানি না আমরা। কিন্তু ওই দিকে তাকানো উচিত, যেটা ওটা কোথায় প্রচুরদা বলছিলেন যে এই সময়ের মালিন্য, এই সময় একটা বেঁচে থাকা। রবার্ট বোল্টের একটা নাটক আছে, The Man for No Seasons। সেখানে একজন সম্পর্কে বলা হচ্ছে যে টমাস মুরকে নিয়ে লেখানো। টমাস মুরের যে প্রতিদ্বন্দ্বী, তার সম্পর্কে টমাস মুরকে একজন জিজ্ঞেস করছে, মানে সে টমাস মুরের ঘোর শত্রু। টমাস মুরকে সে জীবন থেকে প্রায় উপড়ে ফেলতে চায়, মারা যাক চায়, অন্তত ব্যর্থতা গায়ে লাগুক সেটা তো চাই।
খালি লাগুক গায়ে, বদনাম হোক, এটা তো চাই, যদি মারা অব্দি নাও চায়। তো টমাস মুরকে একদিন জিজ্ঞেস করলো, ওই লোকটাকে কি আপনি শয়তান বলে মনে করেন? ও চলে যাওয়ার পর কথাবার্তা বলছিল, ঘর থেকে বেরিয়ে যাবো, এই লোকটাকে আপনি শয়তান বলে মনে করেন? তখন টমাস মুর বললো, না আমি এটাকে ঠিক শয়তান বলে মনে করি না, তবে শয়তানের সঙ্গে একটা মিল ওই লোকটার আছে। তখন বললো, সেটা কি? বললো, কেবলমাত্র এই সময়টুকু, এই এক্ষুনিটা বোঝে, এই সময়টুকু বোঝে, এই মুহূর্তটুকু বোঝে। অর্থাৎ এটা পাটোয়ারি মনোবৃত্তি, যে এই সময় আমার কি ফায়দা হচ্ছে, ফায়দার লাভ লোকসানের কথা বোধ হয় বলছে, এই মুহূর্তে যে আমি যাচ্ছি, আমি আসছি, আমার ফায়দা কি আছে? শিল্প, সে অন্তত শিল্পী নয়, সে মুদি হতে পারে, আমার মতো অক্ষম অজর অধ্যাপক হতে পারে। এই কিছুদিন আগে আমি নেটফ্লিক্সে কপিল শর্মা আমির খানের একটা ইন্টারভিউ নিচ্ছিলাম। আমির খানকে জিজ্ঞেস করছেন কপিল শর্মা, যে আপনাকে সবাই পারফেকশনিস্ট বলেন, এই পারফেকশনিস্ট কথাটা কিভাবে এত খুঁতখুঁতে কেন আপনি? তখন বললো যে না, আমার ও যেটা বলতে চাইলেন, আমির খান বললেন, আমার মনের মধ্যে একটা কল্পনা আছে, আমি পারফেকশনিস্ট নই, আমি কল্পনাটাকে ধাওয়া করি। এটা গ্রিক দস্যু দানব প্রোক্রাস্টাসের মতো, যে আমার কল্পনা অনুযায়ী খাট আছে, ওই খাটটার দিকে আমি যেতে পারছি কি পারছি না। রামকৃষ্ণ ভট্টাচার্যের অসাধারণ লেখা আছে, তাই নিয়ে মারা গেছেন রামকৃষ্ণ দা। তো এই যে এক্ষুনি বোঝা, সেটা বুঝেও কেউ কেউ বিশ্বাস কুমার রমেশের মতো কি হতে পারেন? আমার ধারণা হয়তো নতুন যুগে কি সম্ভব, যে কোনো মিরাকল ঘটে গেল। আমি সাধারণত কোন এরকম কোন বই বা ইত্যাদি নিয়ে আমি কোন অনুষ্ঠান করতে রাজি হই না। এখানে আমার ওপর দু একটা বই লিখেছেন এরকম লেখক এখানে আছেন, আমি তাদের দেখতে পাচ্ছি, সামনেই বসে আছেন। সম্পাদক অর্ণব সাহার বইটাতে উল্লেখ করলেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়, শম্পা ভট্টাচার্য, যারা এখানে আছেন এদের ওয়েবসাইটে, তাদেরও কেউ কেউ এখানে আছেন। তো অনেক অনুষ্ঠান করতে চান, কিন্তু আমি মানে এই অনুষ্ঠানগুলো করতে সাধারণত রাজি হই না। কেন? দ্বন্দ্ব হবে। টমাস মুরের মতো ভাবতে ইচ্ছে হয় যে আসলে আসছে কেন, এক্ষুনি যা বুঝতে চায় বলি। কিন্তু অরিন্দ্রজিতের ক্ষেত্রে, ওইখানে আমার অনেক প্রকাশকও বসে আছেন আমার বইয়ের লেখকের লেখার, কিন্তু অরিন্দ্রজিৎ যখন বললো এই ধরনের লোকদের জড়ো করবে, আর বাচ্চা ছেলে, কম বয়সী ছেলে, তো অরিন্দ্রজিৎকে আমি সবার আগে আজকে ধন্যবাদ জানাবো। অরিন্দ্রজিৎকে আমার খুবই, আমি এই ধরনের বই প্রকাশ অনুষ্ঠানে আমার নিয়ে সাধারণত, এমনকি জয়দার মতো এত বড়, আমি ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন কবি, তিনি আমাকে নিয়ে একটা বই লিখেছিলেন, সে বইটা আমার মানে পেজে দিতে গিয়েও আমি দিতে পারিনি, অসুবিধা হয়েছিল আমার। আর যারা লিখলেন আমাকে নিয়ে, 100 জনের উপর লেখক, এখানে অনেকেই লেখকরাও এখানে বসে আছেন যারা এখানে লিখেছেন। কেউ কবি, কেউ অধ্যাপক, কেউ থিয়েটারের লোক, কেউ অভিনেতা, কেউ সিনেমার লোক, কেউ সিনেমা পরিচালক, কেউ সিনেমার অভিনেতা। অনেকে এখানে আছেন। এই 100-র উপর লেখা জোগাড় করেছে অরিন্দ্রজিৎ, সঙ্গে সাথী ওকে সাহায্য করেছে, সাথী গুহ, সঙ্গে সার্থক দাস। আমি এই 100 জন লেখা জোগাড় করা, 100টার উপরে, মানে প্রায় 2 বছর, প্রায় 3 বছর মনে নেই এখন, অনেক দিন আগে অরিন্দ্রজিৎ এসেছিল আমার কাছে। কিন্তু ওই যে সাক্ষাৎকারটা আমার নিয়েছে, সেই সাক্ষাৎকারটা দিয়ে আমার ভালো লেগেছে, এবং বইটা যে বেরোলো ফাইনালি, সেটাও আমার ভালো লাগছে।
কিন্তু ওই কার কাছে এসছি আজকে আমরা, কি উদযাপন করতে এসছি আমরা? আমার একটা খুব প্রিয় হিন্দি সিনেমা আমি খুব দেখি, আমার বন্ধুরা অনেকে জানেন। শ্রীরাম রাঘবন একটা সিনেমা আছে, এটা আমার খুব প্রিয়। ওটা আমি মনে করি যে মানে ট্রুথ ইজ সাবজেক্টিভ। এটা আকিরা কুরোসাওয়া, জাপানে খুব বলা হয়, ইউরোপে খুব লেখালেখি হয় যে এটা প্রথম সিনেমায় কুরোসাওয়া দেখিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আসলে এটা প্রথম শিল্পের প্রথম নিয়ে এসছেন মানে আমার জানা লুইজি পিরান্দেলো তার নাটকে, এবং কুরোসাওয়া পিরান্দেলোকেই ফলো করেছেন, কোনো সন্দেহ নেই, আনডাউটেডলি। আকুতাকাওয়া, কারণ মানে কুরোসাওয়া যার লেখাও অবলম্বনে রসমন লিখেছিলেন আকুতাকাওয়া, জাপানিজ যে নিও অভাগার লেখক, যিনি হারাকিরি করেছিলেন, সুইসাইড করেছিলেন, তিনি ছিলেন পিরান্দেলোর ভক্ত। তো জনি গদ্দার বলে যে শ্রীরাম রাঘবনের সিনেমাটা, ওটা শেষে গিয়ে এটা আমি কতবার যে দেখেছি সিনেমাটা, মানে মনে পড়ে ইয়ত্তা করা যাবে না। এটা আমার মনে হয় আধুনিক ভারতবর্ষ, মানে বিশ্বায়নোত্তর ভারতবর্ষ, ধূর্ত ভারতবর্ষ, লোভী ভারতবর্ষ, হঠাৎ পাল্টে যাওয়া ভারতবর্ষ, ফোড়ে ভারতবর্ষ, মুৎসুদ্দি ভারতবর্ষ, সোশ্যাল ক্লাইম্বার হতে যাওয়া ভারতবর্ষ, সামাজিকভাবে উত্তরণ চাই। আর যে উত্তরণের কথা বা বলছিলেন, প্রচুরই বলছিলেন যে কেন আমরা এখানে এই সবগুলো যে বদলে যাওয়া ভারতবর্ষ, ওই সিনেমা একদম নিপুণ ভাবে তোষামুদে ভারতবর্ষ, স্থাপক ভারতবর্ষ, তার যে নতুন চেহারা সেগুলো একদম নির্ভুল ভাবে ওই সিনেমায় আসে, একটা থ্রিলারের মোড়কে আসে। এবং ওটা মাথায় রাখতে হবে, এটা প্রায় মানে এই শতাব্দী একদম গোড়ার দিককার সিনেমা। তো ওখানে লাস্টে একজন যে আর কি মূল খুনগুলো করছিল, এবং সে খুনগুলো শ্রীরাম রাঘবন এত এপিসোডিক ফর্মে, এমন মানে ব্রেস্টের সঙ্গে আমি শেক্সপিয়ার থ্রিলারের সাথে আমি খুব কম লোককে এরকম দেখেছি, এত এলাহিত ভঙ্গিতে থ্রিলার তৈরি করেন ভাবা যায় না। কোনো মানে থ্রিলারের ওই সব শেক্সপিয়ারিয়ান কোনো মাউন্টিং নেই, কোনো জাস্ট একটা ক্যাজুয়াল ছেড়ে দেন, কতগুলো চরিত্র ঘুরপাক খায়, প্রায় নিয়তি তাড়িত মনে হয় তাদের, প্রায় মনে হয় যে ভীষণভাবে এরা এই লোক ক্যারেক্টারগুলো ভীষণ মানে কি বলবো দৈবী, খতরনাক, মানে যে কোনো মুহূর্তে মুশকিলে পড়ে যেতে পারে এই লোকগুলো। কোন দিকে যাচ্ছে ওদের নিয়তি, ওদের জেনে কোন দিকে যাচ্ছে নিজেও ভালো জানে না। তা লাস্টে একজনকে কি জিজ্ঞেস করছে যে এই যে তুই খুনগুলো করলি আমি জানতে পারলাম না এটা কি করে হলো। তখন এই নীল নীতির মুকেশ, যে আর কি হিরো কাম ভিলেন এই ছবি, সে বলছে যে এই উত্তরটা দিচ্ছি না তোমাকে এখন, আমি চাই তুমি এই উত্তরটির দংশনটা মাথায় রেখে চিতায় ওঠো। তো এসছি কেন, কারা কেন এসছি, এটা নিয়ে আমি যা ভাবছি, আপনারা যা ভাবছেন, এটা যেন আমৃত্যু আমাকে চিতা অব্দি যেন আমি দংশন অব্দি আমায় করে, আপনারা সেই কামনা করুন, এইটা আমি বলতে পারি। আর এইটা বলতে পারি যে যখন আমি আরেকটা সিনেমা, হিন্দি সিনেমার রেফারেন্স দিচ্ছি, তার নাম আফতাব ছাপ্পান, এটা আমার খুব প্রিয় সিনেমা। ভোপালের উদ্যোগসঙ্গীত করতে গিয়ে আমি আর দেবুদা পরদিন সকালবেলা রিহার্সাল দেবো, রিহার্সাল আছে আমাদের, রাত্রিবেলা আমরা খেয়ে দিয়ে ঘুমোতে যাবো, হঠাৎ টেলিভিশন চালিয়ে ভোপালের হোটেলে আমরা দেখি আফতাব ছাপ্পান দিয়েছে, আমরা বাড়ির আবার দেখবো। ওটা আমি 30-40 বার দেখি, ওটা খুব জীবন দর্শনের কথা বলে। তা ওতে দেখা যায় যে লাস্টে একজন সত্যিকারের একজন পুলিশ, মানে হার্ড শুটার, হার্ড হিটার, সাধু আগাসে তার নাম, নানা পাটেকর ওই পাঠটা করেছিলেন, তিনি শেষে গিয়ে ওই সহকর্মী বা কিছু বন্ধুদের চক্রান্তে ক্রিমিনালে পরিণত হন। মানে আগের দিন তিনি আইন রক্ষক ছিলেন, তারপর তিনি শেষে আইন ভক্ষকে পরিণত হয়ে যাচ্ছে। তাকে মোহন আগাসি গিয়ে জিজ্ঞেস করছে যে তুমি তো এখন ক্রিমিনাল, বলছে হ্যাঁ টেকনিক্যালি আমি তখন ক্রিমিনাল।
টেকনিক্যালি আমি ক্রিমিনাল। তুমি যে তাহলে তুমি কিভাবে বাঁচবে? তুমি দেখুন স্যার, আমি আপনার একটা কথা বলি, ওর মোহনা দাসের ওর কমিশনার ছিল, ওর আন্ডারে ডিডিডিসির কাজ করতো, ডিপার্টমেন্টে ওর অধীনে কাজ করতেন নানা পাটেকার। তা মোহনা দাসকে নানা পাটেকার বলছেন, আপনি স্যার এটা মনে রাখবেন, a cop is always a cop. তা আপনার আমার অন্তত আমরা কে এখান থেকে বেরিয়ে বিশ্বাস কুমার রমেশের মতো ছিটকে মহাকালে আমরা কেউ অমর হবো আমরা কেউ জানি না। ওই ফ্লাইটটায় 1000 সেলসিয়াসের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনাদের যারা এখানে শিল্পের কাজ করেন, আপনাদের অনেকের মতো আমার এখনো দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে, an artist is always an artist. A cop is always a cop-এর মতো। আপনি আপনার এইখানে যারা বসে আছে এরা আমার ধারণা অনেকেই মহাকালে যাবেন কাজের জন্য। এদের কথা হয়তো 8 থেকে 50 বছর পরেও কোনো না কোনো রেফারেন্স এদের টানা হবে, বা 60 বছর পর যখন আমরা এখানে কেউ নেই। এই ঘরে হয়তো অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে, তারা হয়তো থাকবে, অনেক কম বয়সী ছেলেমেয়েরা আছে তারা থাকবে, কিন্তু আমরা হয়তো অনেকেই থাকবো না। সেই দিন যে কথাটা দেবুদা বললেন, যে কথাটা কুণাল বললেন, যে কথাটা প্রচুরদা বললেন, যে এই অবগাহন, তখনও এক ধরনের অবগাহন চলবে, ডুব দেওয়া। আজকে আমরা যেখানে ডুব দিচ্ছি সেখান থেকে আমাদের হাতে শেষ অব্দি কি পড়ে থাকবে, ওই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতার মতো বালি না তরমুজ, আমরা কেউই জানি না। কিন্তু আজকে আপনারা যারা এলেন, এই অনুষ্ঠানটা থাকলেন, অনিন্দ্রজিৎদের সহায়তা যোগালেন, মানসিকভাবে পাশে থাকলেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি।